রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের রাজনীতিতে একটা বিতর্কিত চরিত্র। বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে এই যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যেই বিরোধিতা করে বসেছে বিএনপি। এবং এই যে বিএনপি বিরোধিতা করছে, তাতে বাংলাদেশের আগামীতে নির্বাচন কবে হবে সে নিয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন থাকছে, তেমনি বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, ঠিক সেই সমীকরণ বাংলাদেশের জন্য কতটা ভালো কিংবা কতটা খারাপ সেইটাই শুনবো আজ তার মুখ থেকে। একেবারে ওপার বাংলা থেকে আমাদের সঙ্গে এই আমাদের মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন তিনি। তার মুখ থেকে শুনে নেব কি বলছেন রুহুল কবির রিজভী বাংলাদেশকে নিয়ে। রিজভীবাবু, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আপনাদের যোগ দেওয়ার জন্য। রিজভীবাবুর প্রথম প্রশ্ন, এই বাংলাদেশের একটা টালমাটাল পরিস্থিতি, ঠিক এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ এই মোহাম্মদ ইউনূসের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলে কেমন আছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কোনো টালমাটাল অবস্থা নাই এখানে। রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ডিবেট ডিসকাশন আছে। আমরা অন্তর্বর্তী সরকারের যে বিষয়গুলো আমরা মনে করছি যে সামগ্রিকভাবে জনগণের দিক থেকে এটা সঠিক নয়, আমরা সেগুলোর সমালোচনা করছি, কখনো তীব্র সমালোচনা করছি। তবে আমার মনে হয় যে জনগণ ভালো মন্দ মিলিয়ে আছেন। মানে তবে আগে যে শঙ্কা, ভয়, আতঙ্ক বিরাজ করতো শেখ হাসিনার আমলে, সেই পরিস্থিতি থেকে আমরা বরং অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। আচ্ছা রিজভীবাবু, কোথাও গিয়ে মনে হয় না যে এই বাংলাদেশের যে ভোটটা, নির্বাচনটা পিছিয়ে যাওয়া, দিনের পর দিন যে নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে, এটাতে একটা ষড়যন্ত্র কাজ করছে এর পিছনে? এখানে আসলে কি কাজ করছে সেটা আমি বলতে পারবো না, তবে এইভাবে বারবার পিছিয়ে দেওয়া তাতে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে আন্তর্জাতিক যে পরিচিতি আছে, একজন সম্মানিত মানুষ, সেখানে কিছুটা ক্ষতি হচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন যে সরকারের এই ধরনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা সঠিক বলে আমরা মনে করি না। আমরা সবকিছু মিলিয়ে, যেটা উনিও বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে হতে পারে। পরবর্তীতে আবার উনি শিফট করে গিয়ে বললেন ডিসেম্বর থেকে জুন। তো একটি অন্তর্বর্তীকালীন সরকার তো দেশের মানুষ জানে একটি নিরপেক্ষ সরকার। তো সেই নিরপেক্ষ সরকারের কোনো সিদ্ধান্ত, সেটা যদি কোনো দুই একটি দলের পক্ষে যায় বা তাদের মত অনুযায়ী যদি হতে থাকে, তাহলে এটাকে মানুষ ভালো মতো নেবে না, এটা প্রশ্নবোধক হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রিজভীবাবু, এই দু একটা দল কোন দল, যে দলের সঙ্গে তাদের মত মিলছে বলে আপনার মনে হয়? না, এটা আপনারাও ভালো করে জানেন, যারা রাজনৈতিক পর্যবেক্ষক রয়েছেন। আপনারা তো পার্শ্ববর্তী দেশ, আপনারা তো নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন, আমরা যেমন রাখি। ভারতের বিভিন্ন পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ডিনামিক্স, এগুলো আমরা দেখি। তো সেক্ষেত্রে আমাদেরও যেমন নিজস্ব মূল্যায়ন আছে, আমরা অবজার্ভ করি, আপনারাও সেটা পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। তো আপনারা নিশ্চয়ই সেটা জানেন, আমি এটা বলতে চাই না। তবে যারা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, আমার মনে হয় যে মানুষ ভাবছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষে বা তাদের সাথে তাদের সম্পর্কটা বা দহরম মহরণটা বেশি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ডিসেম্বরটা একটা যৌক্তিক সময় ছিল। আমার রিভিউ এখানে আরো একটা প্রশ্ন, যে এই যে জামাতে ইসলামের সঙ্গে কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের বা অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক, এটা কি একটা হুঁশিয়ারি হয়ে দাঁড়াচ্ছে বা এটা একটা চিন্তার কারণ বিএনপির? না, আমরা মনে করি না যে চিন্তার কারণ। কারণ জনগণ তার নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে আছে এবং জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। এবং বাংলাদেশ এমন একটি দেশ, অনেকদিন মানুষ অনেক কিছু সহ্য করে, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্রহীনতা, অধিকারহীনতা সহ্য করি, কিন্তু একটা সময় রুখে দাঁড়ায়। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি, যুগে যুগে আমরা এটার অনেক প্রতিফলন আমরা দেখেছি। আমরা স্বাধীনতার পরেও আমরা নানা সময় দেখেছি যে মানুষ
যখন রুখে দাঁড়ায়, তখন যত বড়ই স্বৈরাচার হোক, যত বড়ই অটোক্র্যাট ডিক্টেটর হোক, তারা কিন্তু আসলেই মানুষের এই সম্মিলিত শক্তির কাছে তারা টিকে থাকতে পারে না। আমরা 90-এ দেখেছি, আমরা এই 24-এও আমরা দেখলাম। তো সেই ক্ষেত্রে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের বাইরে দাঁড়িয়ে কারো পক্ষে সরকার যদি কাজ করেন, কারো স্বার্থের অনুকূলে যদি কাজ করেন, তাহলে এটা জনগণ মেনে নেবে না। জনগণ সেক্ষেত্রে তার যে দৃঢ় মতামত সেটা তারা ব্যক্ত করবেন এবং এটাকে রুখে দেবে। একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বা ব্যান করা হয়েছে। এবার এই আওয়ামী লীগকে আমরা দেখেছি দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক প্লট যদি দেখা যায়, বিএনপিকে একেবারে বাদ দিয়ে বিএনপিকে নিষিদ্ধ করে এক প্রকার নির্বাচন করে গেছেন আওয়ামী লীগ, এই অভিযোগ ছিল। এবং বর্তমানে এই যে গণতন্ত্রের জন্য একটা ঘটনা, যে গণতন্ত্রের এক প্রকার যদি দেখা যায় যে গণতন্ত্রের বিরোধী, তার কারণ আমরা যদি দেখি যে গণতন্ত্রের ক্ষেত্রে সমস্ত দলের একটা বলার অধিকার আছে, সমস্ত দলের অংশগ্রহণ করার অধিকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন কোথাও গিয়ে এটা গণতন্ত্রের বিরুদ্ধে বলে মনে হয় না আপনার? দেখুন, ন্যাচারাল রিটার্ন বলে একটা কথা আছে। আর একটা প্রবাদ তো নিশ্চয়ই জানেন আপনি, যেহেতু বাঙালি, সুতরাং নিজে যে গর্তটা খোঁড়া হয় অপরের জন্য, নিজেকে সেই গর্তের মধ্যে পড়তে হয়। তো আওয়ামী লীগ তো এই কাজটাই করেছে, অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে এখন সেই গর্তের মধ্যে পড়েছেন। তো এখন তো কিছুটা উপলব্ধি করতে হবে। এই দল বন্ধ করছেন, ওই দল নিষিদ্ধ করছেন, বিএনপিকে আর রাজনীতি করতে দেওয়া হয় না, এটাকেও এখন দেখতে হবে, বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে, নানা ধরনের এই সমস্ত কাজগুলো করেছেন। নির্বাচন বলে কোনো জিনিসই ছিল না তার সময়। তিনি সমস্ত প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করেছেন একের পর এক, এবং যখন যেটা মনে করেছেন তার তথাকথিত নির্বাচনের দিয়ে যে পার্লামেন্টে তার যে দল, সংখ্যাগরিষ্ঠ দল, এটা তো একেবারে ভুয়া একটা ব্যাপার ছিল। আন্তর্জাতিকভাবেই স্বীকৃত হচ্ছে যে তার কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন করেননি, তার নিজের মতো করে এটা মনোনয়ন দিয়েছে যে সংসদ সদস্যরা হয়েছেন। একটা নির্বাচনের মানে তকমা গায়ে লাগিয়ে তিনি একটা ফলাফল ঘোষণা করেছেন তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, তবে তার এই সমস্ত নির্বাচন হয়েছে। তো এই যে এই কাজগুলো তিনি করেছেন, এতগুলো লোককে হত্যা করা, এত শিশু বাচ্চা থেকে শুরু করে মানুষকে হত্যা করে ট্রু মানে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। তো তার ব্যাপারে তো জনগণের একটা অনীহা, একটা বিদ্বেষ, এবং জনগণ তার প্রতি এত বিরূপ, তার বিষয়ে কোনো কথা বলাটাই, মানে তাদের বিষয়ে কোনো কথা বলাটা যে তাদেরকে দেওয়া হচ্ছে না, তারা পার্টিসিপেট করবে না, তাদের গণতন্ত্র হবে কিনা, তাহলে কি হিটলারের দলকে কি জার্মান সেখানে স্বীকৃতি দিয়েছে? সেখানে তারা পার্টিসিপেট করতে পারতো কোনো নির্বাচনে? আপনি বলুন। বা ফ্যাসিস্টরা কি আবারও নির্বাচন করতে পেরেছে ইটালিতে? সেখানে তো পারে। তো সুতরাং এই যে অপরাধ যেটা করেছে এই রাজনৈতিক দল, তার সংগঠন এবং তাদের মনোনীত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছে জুলাই এবং আগস্টের মধ্যে, তার জন্য তো জনগণের কোনো মানে তার যে মায়া কান্না, এবং তার জন্য যারা মায়া কান্না কাঁদছেন, এটা জনগণ ভালো মতো নিচ্ছে না। বাংলাদেশের জনগণ, আপনারা যদি একটা ক্রস সেকশন সার্ভে করেন বাংলাদেশে মানুষের মেন্টালিটি যদি দেখেন, কোনোভাবেই তারা এটাকে মেনে নিতে পারে। এই যে শেখ হাসিনা কিন্তু যত নির্বাচনে গিয়ে আসছে, তিনি কিন্তু সোশ্যাল মাধ্যমে বিভিন্ন সেমিনার বা সোশ্যাল মাধ্যমে তিনি কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়েছেন। এবার প্রশ্ন উঠছে কোথাও গিয়ে যে তিনি যদি বাংলাদেশে ফেরত যান, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি আকার ধারণ করবে? সেক্ষেত্রে মানুষ একটা মানে শেখ হাসিনা বাংলাদেশকে একটা ওনার যে নেচার, সেই নেচার অনুযায়ী একটা কসাইখানায় পরিণত করবেন, সেটাই তো মনে হয়। তার তো কোনো অনুশোচনা নাই। তিনি যে মুগ্ধ, আবু সাইদ, তারপরে আহনাফ, এই ধরনের যে কিশোর তরুণদেরকে হত্যা করেছেন অসংখ্য, প্রায় 1400-1500 2 মাসের মধ্যে, তো এটার জন্য তার কোনো অনুশোচনা নেই। তো তিনি যদি আবার ফিরে আসেন, তাহলে এরকম অসংখ্য কচি বাচ্চাদেরকে তিনি হত্যা করবেন, এবং মানে রিক্সাওয়ালা সহ শ্রমিকদেরকে, প্রায় 150-র মতো শ্রমিককে হত্যা করেছেন এর মধ্যে, ওই সময়ের মধ্যে। তাহলে আরো বেশি যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গণতন্ত্র ফেরানোর জন্য যারা দীর্ঘদিন ধরে কথা বলেছে, এদেরকে সব নিশ্চিহ্ন করার প্রচেষ্টা থাকবে তার মধ্যে থেকে। তাহলে এই ধরনের একজন মানে একটা সাইকোসিস এবং মানসিক রোগগ্রস্ত একটা মানুষ যদি আবার মানে ক্ষমতায় আসে বা রাজনীতিতে আসে,
তাহলে তো দেশ আর দেশ থাকবে না। একটা বিষয় রিজু আর একটু প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে এনসিপি যে পার্টিটা ছাত্ররা রয়েছে, জুলাই বিপ্লবের ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছিল, তারা দলটা গঠন করেছে। এবার এই যে দলটা গঠন করা হয়েছে, কোথাও গিয়ে একটা বিষয় একটু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই দলের কিন্তু প্রধানমন্ত্রী মুখ নেই, এবং প্রধানমন্ত্রী মুখ বলতে এই দলের সেটা কিন্তু একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলটাকে কোথাও গিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি নির্বাচন পিছিয়ে দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। আমি যেটা বলবো যে এই যে নির্বাচনের পিছিয়ে দেওয়া বা এপ্রিলে নির্বাচনের ঘোষণা করা, মানুষের মনে এই ধরনের কিছু কিছু সন্দেহের উদ্রেক যে হচ্ছে না তা নয়। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির বিষয়ে এই প্রশ্নটি বাংলাদেশেও অনেক মানুষ করছে যে উনি কি কোনো গোষ্ঠীকে বা কোনো রাজনৈতিক দলকে মানে সুবিধা দেওয়ার জন্য বা তাদেরকে একটু গোছানোর জন্য কি সময় দিচ্ছেন, এই প্রশ্ন। একদমই। এটা যদি স্পষ্ট হয় এবং এটা যদি আপনার মানে সত্যতা যদি প্রমাণিত হয়, তাহলে তো এটা ডক্টর ইউনূস সাহেবের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি তো সাংঘাতিক ধরনের ক্ষুণ্ণ হবে। আমার বিশ্বাস তার মতো একজন সম্মানিত মানুষ এই পথে তিনি পা বাড়াবেন না। হ্যাঁ, কিন্তু একটা বিষয় কিন্তু রিজিউ মানতে হবে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান, তিনি খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত লোক, এবং ওয়াকারুজ্জামান কিন্তু প্রথম থেকে চাইছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। এবং তিনি সম্প্রতি একটা বক্তব্য তার শোনা গিয়েছে যে তিনি বলছেন যে এই মুহূর্তে তার কোনো অভিভাবক নেই, এবং বাংলাদেশের যদি কোনো উন্নতি করতে পারে সেটা কেবলমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে, কোনো অনির্বাচিত সরকার নয়। ফলে তিনি কিন্তু মানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটারই তিনি যথার্থ প্রতিফলন করেছেন তার বক্তব্যের মধ্যে, কথা উনি সঠিকই বলেছেন। একজন সেনাপ্রধান হিসাবে তিনি তো রাষ্ট্রের একটা বাহিনীর প্রধান। সেক্ষেত্রে মানুষ যেটা ভাবছে, জনগণ যেটা ভাবছে, জনগণের যে চাওয়া, সে চাওয়ার সাথে তার এই বক্তব্য কমপ্লাই করছে, এটার কোনো বৈপরীত্য হচ্ছে না। তো সুতরাং এটা সাধারণ মানুষ তাই চাচ্ছে যে একটা অবাধ নির্বাচন হবে, তার মধ্যে মানে জনগণ যাকেই, যে দলকেই ভোট দেবে, সেই দল যদি নির্বাচিত সরকার গঠন করে, তাহলে তার তো একটা জবাবদিহিতা থাকবে, সে তো জনগণের কাছে জবাবদিহিতা করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চীনের সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি সম্পর্কটা কিছুটা গভীর বানিয়েছেন, এবং এর আগে যে সম্পর্কটা ছিল তার থেকে আর একটু গভীর হয়েছে, এবং সম্পর্কটা ভালো হয়েছে, এবং সেটা হওয়া উচিত বেসিক্যালি। কিন্তু এর মধ্যে চীনের একটা আর্থিক সহযোগিতায় লালমনিরহাটে একটা বেস ক্যাম্প হচ্ছে চীনের, বাংলাদেশে একটা বেস ক্যাম্প হচ্ছে, এবং যেটা বেসিক্যালি চিকেন নেক থেকে সামান্য কিছুটা দূরে। এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইটা নিয়ে কি বলবেন? দেখুন, একটি সরকার, সার্বভৌম সরকার, সে তার ফরেন পলিসি কি ধরনের নেবেন, সেটা যদি জাতীয় স্বার্থের পরিপন্থী না হয়, তাহলে তো সেই ক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকে না। শেখ হাসিনা চীনের সাথে অনেক চুক্তি করেছিলেন, অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, সেখান থেকে সাবমেরিন কিনেছেন। তো ডক্টর ইউনূস সাহেবের আমি জানি না তিনি কি নিচ্ছেন বা কি বেস তৈরি করার আদৌ কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা, এটা আমি বলতে পারবো না। তবে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা চীনের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে এটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে গেলে নিশ্চয়ই এটা করতে পারে। আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, এবং এক প্রকার তিনি মুক্তিযুদ্ধকে লিড করেছিলেন, এবং এই মুক্তিযুদ্ধ যিনি করেছিলেন তার বাড়ি আগেই ভেঙে দেওয়া হয়েছিল, একেবারে মিশিয়ে দেওয়া হয়েছিল মাটির সঙ্গে। এইবার নোট থেকে বাংলাদেশের একটা অন্তিম যে জায়গা ছিল, যেখানে বাংলাদেশের বিভিন্ন টাকায় তার ছবি ছিল, সেইটাও সরিয়ে ফেলা হলো। এইটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, এখানে আমি যেটা মনে করি, টাকার ব্যাপারটা আর ওই ব্যাপারটা, যে একটা বিপ্লব বা একটা বড় ধরনের সংঘাত হলে পরে অনেক ঘটনাই ঘটেছে। এটা আমরা ৭১-এর পরে দেখেছি, নানা সময়ে সেটা হয়েছে, নানাবিধ হয়েছে। আপনি ৪৭-এই দেখুন না কেন, ৪৭-এর ১৪-১৫ আগস্টের পরে কত মানুষ, মানে ভারতের মুসলিম বাঙালিরা এইদিকে এসছেন, এখান থেকে হিন্দু বাঙালির ওখানে গেছেন, কত ঘর বাড়ি লুটপাট হয়েছে, কত কি হয়েছে, একটা বিরাট পলিটিক্যাল টার্ময়েল। তো এখানে এত রক্ত ঝরা একটা ঘটনা, এত শিশু, কিশোর, তরুণ, শ্রমিক এত মারা গেল, এর পরবর্তী পর্যায়ে তো কিছু প্রতিক্রিয়া সেটা হতেই পারে। আরেকটা হলো যে দেখুন, যে টাকার যেটা কথা বলে, সেখানে একজন ব্যক্তি থাকবে কেন?
একজন ব্যক্তির ছবি থাকবে কেন? কই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারে দেখেছি, ওখানে যেমন জর্জ ওয়াশিংটন আছেন, হ্যামিল্টন আছেন, আব্রাহাম লিঙ্কন আছেন, জেফারসন আছেন, মেডিসন আছেন, যারা জাতীয় রাজনীতিতে রাষ্ট্রনায়ক ছিলেন, তার অধিকাংশই তাদের ছবি আছে। তো এখানে শুধুমাত্র মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কেন? এখানে যারা এই আমাদের জাতি গঠনে যে সমস্ত নেতৃত্ব দিয়েছে, মৌলানা ভাসানী তো শেখ মুজিবের আগেও তিনি প্রথম পাকিস্তানিদেরকে ওয়ালাইকুম আসসালাম বলেছেন, মানে বিদায় জানিয়েছেন। প্রথম স্বাধীনতার বাণী ফুটে উঠেছে মৌলানা ভাসানী, তার ছবি নেই কেন? যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নাই কেন? যেদিন মুক্তিযুদ্ধে সরকারের নেতৃত্ব দিয়েছেন সেই তাজউদ্দিনের ছবি নাই কেন? এই প্রশ্ন তো মানুষের কাছে আছে। বাবু, যদি এপ্রিলে ভোট হয় তাহলে বিএনপির ভূমিকা কি থাকবে? দেখুন, আগে ভোটের ব্যাপারটা তো আগে সিদ্ধান্ত হতে হবে। আমরা তো প্রতিবাদ জানিয়েছি এপ্রিল ভোটের ব্যাপার, কারণ তার জাস্ট কিছুদিন আগেই হচ্ছে রোজার ঈদ শেষ হবে, রোজা 1 মাস ব্যাপী রোজা। এই রোজার মাসে মানুষ, আপনি জানেন যে এটা তো নিশ্চয়ই যেটা মুসলিম প্রধান দেশ, এখানে মানুষ রোজা রাখে, তো সারাদিন রোজা রাখবে না ভোটের ক্যাম্পেইন করবে? আর আমাদের এই উপমহাদেশে তো ভোট হয় একটা উৎসব মুখর পরিবেশ। তো সেখানে যেখানে সিয়াম সাধনা মানুষের একটা মানে একটা ইয়ের মাস, একটা প্রার্থনার মাস, ইবাদতের মাস, সেখানে ভোট করবে না মানুষ করবে, রোজা রাখবে? তো সুতরাং এটা একটা অসম্ভব ব্যাপার। আর এপ্রিল মাসে আমাদের কিছু হয়, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়। ম্যাট্রিক পরীক্ষা বোঝেন তো? ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, মাদ্রাসার পরীক্ষাগুলো হয়। তো এই মাসে ভোট করা, এটা তো আমি মনে করি না যে এটা একটা সঠিক ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন। এটা ঠিক দেননি। এটা আমার মনে হয় যে ডিসেম্বরের মধ্যে দিলে পরেই এটা সব হয়, কারণ তখন অ্যানুয়াল পরীক্ষাগুলো সব হয়ে যায় স্কুলের, এবং ওই সময়টা মোটামুটি ফ্রি থাকে। শীতের সময় মানুষের মধ্যে একটা উৎসব মুখর একটা মেজাজ থাকে, কোনো ধরনের ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, প্রচণ্ড গরমও থাকে না। তো আমার মনে হয় যে ডিসেম্বর মাসটাই সঠিক। কিন্তু রিজভিবাবু, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে বাংলাদেশে, সেটা যদি স্বাভাবিক এরকমই থাকে, সেক্ষেত্রে নির্বাচন গঠন নিয়ে কতটা আশাবাদী আপনারা? না, সেটা তো সরকার থেকে একটা, আমার ভুল হয়েছে, আমি বলছি সরকার তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো একটা সমাধানে আসতে হবে। সবকিছু তো আর মানে গায়ের জোরে করা যায় না, সবকিছু তো প্রশ্ন রেখে কোনো কাজ করা যায় না। তো সুতরাং সরকার আগে নির্বাচন নিয়ে একটা সিদ্ধান্তে আসুক, তারপরে আমার মনে হয় যে সবাই যে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেখানে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। কিন্তু সরকার গঠন নিয়ে আপনারা কতটা প্রত্যাশী আর কি? না, সরকার আমার মনে হয় যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে পরে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে পরে সবাই অংশগ্রহণ করবে এবং সেখানে কোনো ধরনের অসুবিধা হবে না। আমার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই নরেন্দ্র মোদী, ট্রাম্প এবং যদি শি জিনপিং, চীনের যে প্রেসিডেন্ট, তাদের সম্পর্কটা যদি আরো স্ট্রং হয়, সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা রয়েছে, ইন্টারন্যাশনাল ইকুয়েশন, সেখানে বাংলাদেশের যে ভবিষ্যৎ, এদের ইকুয়েশনের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে অনেকটা। সেটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক, সহাবস্থান রাখবো। আর বাংলাদেশ তো একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। এটা তো কারো কাছে মানে দাসত্ব লিখিত আমরা আমাদের রাজনীতি বা আমরা আমাদের কর্মকাণ্ড করি না। আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভালো এবং স্বাভাবিক সম্পর্ক আমাদের থাকবে, ঠিক চীনের সাথে থাকবে। চীন আমাদের নিকটতম প্রতিবেশী, তার সাথেও আমাদের ভালো সম্পর্ক থাকবে, এবং চীনের সাথে আমাদের সম্পর্কটা সুদীর্ঘকালের। ভারত আমাদের একেবারেই প্রতিবেশী, ভারতের সাথেও আমাদের নানা দিক থেকেও আমাদের সুসম্পর্ক আছে। আমি এর আগেও এটা ব্যাখ্যা দিয়েছি। নানা দিক থেকে আমাদের যেমন একটা সাংস্কৃতিক বন্ডেজ আছে, আমাদের যেমন ব্যবসা বাণিজ্য অর্থনীতির একটা সম্পর্ক আছে, আমাদের প্রচুর লোক ভারতে যায় চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য। সুতরাং সবার সাথেই বাংলাদেশের সুসম্পর্ক থাকবে, এখানে কোনো ব্যত্যয় হবে না। এবং যারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখবে, তাদের সাথেই আমাদের সম্পর্ক থাকবে। আমরা আমাদের নিজস্ব নীতি অনুযায়ী আমরা আমাদের দেশকে গঠন করব। সেই ক্ষেত্রে যে সমস্ত দেশের সাথে আমরা আমাদের স্বার্থ, সেই দেশের স্বার্থ বজায় রেখে আমরা আমাদের
মানে অর্থনৈতিক সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক আমরা গড়ে তুলব। সেক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, এবং সেটার এই নীতিটাই আমরা বরাবর আমরা অনুসরণ করে এসেছি। আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বিদেশে আমাদের বন্ধু আছে, এই নীতিকেই আমরা বড় করে দেখি। আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই কথাটি বরাবরই বলেছেন যে বিদেশে আমাদের প্রভু নেই, বিদেশে আমাদের বন্ধু আছে। সুতরাং আমাদের প্রত্যেকের সাথেই আমাদের মৈত্রীসুলভ, বন্ধুসুলভ আমাদের সম্পর্ক রয়েছে। আর আমরা আমাদের দেশকে আমাদের জনগণ যেভাবে চাইবে সেইভাবেই আমরা এটাকে গড়ে তুলব, সবার সাথে ভালো সম্পর্ক। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।